আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায়ের নাম হলো পৃথিবী ও মহাকর্ষ। মহাকর্ষ কি, নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল কি, এগুলি যা এখানে দেওয়া আছে আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রথম যে প্রশ্ন আছে, মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? মহাকর্ষ হলো এই মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে বলা হয় মহাকর্ষ। যে কোনো দুটা বস্তুর মধ্যে বোঝায়, চন্দ্র বোঝাতে পারে, মঙ্গল গ্রহ হতে পারে, ক্রিকেট বল হতে পারে, ক্রিকেট হতে পারে, ক্রিকেটের বল হতে পারে, ব্যাট হতে পারে, ইত্যাদি না। যাই হোক, এখন আমরা মহাকর্ষ কি এই সংজ্ঞাটা তোমাদের আমি লিখে দিচ্ছি। দেখো, মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? মহাকর্ষ 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 এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে বলা হয় মহাকর্ষ। আমরা উদাহরণ দিয়ে দিতে পারি, যেমন চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ, সেটি মহাকর্ষ। এই আমাদের মহাকর্ষ সংজ্ঞা হইল। মহাকর্ষ তাহলে বলতে আমরা কি বুঝাইলাম? যে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, যে কোনো দুটা বস্তু, সেটাকে বলা হবে মহাকর্ষ। আমরা এখানে উদাহরণ দিলাম, চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ, সেটা হলো মহাকর্ষ। তাহলে আমাদের মহাকর্ষ কি হয়ে গেল? এরপরের প্রশ্ন, মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল। তাহলে এটা আমরা মুছে দিই। এর পরবর্তী টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করব, সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল। নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল। এর মধ্যে প্রথমে যেটা আমাদের আছে, নিউটনের মহাকর্ষ সূত্র। এই সূত্রটা বলতে আমরা, নিউটনের মহাকর্ষ সূত্র বলতে আমরা কি বুঝি? যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের ভরের দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। এটা আমরা লিখে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা লিখে দিচ্ছি। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের
দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই হলো আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। সেটা হলো কি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন এটা আমরা এখানে চিত্র অনুযায়ী চিত্রটা এখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা দিব। এটা আমরা এটা যে সূত্রটা আমরা এখানে লিখলাম, এই সূত্রটার গাণিতিক প্রতিপাদনটা আমরা এখন লিখব। এটা মুছে দিলাম। আমরা প্রথমে এটা চিত্র আঁকবো। আমরা এখানে লিখব ব্যাখ্যা। এখানে একটা বস্তু, এখানে একটা বিরাট বস্তু। এদের মধ্যে আকর্ষণ বল হলো F। প্রথম বস্তুটার ভর এখানে m1, দ্বিতীয় বস্তুর ভর এখানে m2, এবং এখানে যে দুটা বস্তু দেওয়া আছে m1 এবং m2, এদের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে এখানে আমরা যে কোনো দুটো এখানে বস্তু নিলাম, প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2, এবং এদের মধ্যে আকর্ষণ বল F, এবং দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হলো আমাদের এখানে d। এটা আমরা এখন বর্ণনা লিখি। এটা চিত্র। মহাকর্ষ বল ধরা যাক m1 এবং m2 ভরের দুটি বস্তু, m1 এবং m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। m1 এবং m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। এদের মধ্যকার আকর্ষণ বল F হলে আমরা কি লিখতে পারি, সূত্র অনুযায়ী কি লিখতে পারি, মহাকর্ষ সূত্রানুসারে আমরা সূত্রের মধ্যে বলছিলাম যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান এদের ভরের গুণফলের সমানুপাতিক। এটা আমরা ধরলাম 1 নং সমীকরণ। আবার বলছিলাম যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। খেয়াল করো, আমরা এখানে প্রথম যেটা দিলাম সেই ইকুয়েশনটা, এদের আকর্ষণ বিকর্ষণ বলের মান F, বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক, আর আকর্ষণ ও বিকর্ষণ বলের মান এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা এই দুটো ইকুয়েশন আমরা যদি একসাথে লিখি, তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি দেখো। খেয়াল করো, আমরা উপরের অংশটা আমরা মুছে দেই। আমরা এখানে কি লিখতে পারি, 1 ও 2 নং থেকে পাই সমীকরণ 1 ও 2 নং থেকে পাই কি পাই আমরা,
F সমানুপাতিক বা প্রপোর্শনাল m1 m2 into 1 by d square। এখানে f সমানুপাতিক m1 m2 আবার f সমানুপাতিক 1 by d square দুটো একই, এখানে মান এক, বলার মান এক, দেখে আমরা এখানে এক লিখলাম। সমানুপাতিক চিহ্ন দেয়া m1 m2 into 1 by d square। এরপর আমরা লিখতে পারি বা f সমানুপাতিক m1 m2 by d square বা f সমান, এটা সমান উঠে গেলে এখানে ক্যাপিটাল G m1 m2 by d square। আমাদের কিন্তু মহাকর্ষ সূত্রের এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে G মানে হলো মহাকর্ষ ধ্রুবক। এখানে G একটি সমানুপাতিক ধ্রুবক যাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে আমরা এখানে যেটাকে কি বলতে পারি, মহাকর্ষীয় ধ্রুবক। যে নির্দিষ্টটা মান আছে, আমরা জানি যে নির্দিষ্টটা মান, সেই মানটা আমরা যখন তোমরা অঙ্ক করবা, তোমাদের যখন অঙ্ক আসবে তখন তোমরা যে নির্দিষ্টটা মান আছে, যে মানটা মনে রাখবা, যে মানটা হলো 6.673 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার এজ ইনভার্স 2। এটা তোমরা ক্লাস 9 এ গেলে তোমাদের এই মানটা তোমরা পাইবা। যাই হোক, এখন যে মানে আমরা কি বললাম, মহাকর্ষ ধ্রুবক বলতে আমরা কি বোঝাই? মহাকর্ষ ধ্রুবক বলতে বোঝায় যখন দুটি বস্তুর ভরের ওজন 1 কিলোগ্রাম হবে এবং এর দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে এদের পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেটা হলো তোমার মহাকর্ষ ধ্রুবক G এর সমান হবে। মহাকর্ষ ধ্রুবক G এর সমান হবে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বল আকর্ষণ করবে সেটা হলো G এর সমান। এটা হলো এই যে G বলতে আমরা কি বুঝাই, মহাকর্ষ ধ্রুবক, সেই সংজ্ঞাটা হলো এটা। তাই এখানে আমাদের মহাকর্ষীয় সূত্র হয়ে গেল এবং মহাকর্ষ বল নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে এটা গুরুত্বপূর্ণ যে একটা বিষয় আছে, আমরা এটা আমাদের হয়ে গেল। এরপরে যে একটা সূত্র আমরা প্রথমে লিখলাম যে F সমানুপাতিক m1 m2, এটা অনেক সময় তোমাদের MCQ তে থাকে, তোমরা এটা খেয়াল করবা। সেটা MCQ হলো এরকম একটা জিনিস যে এখানে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক এইটা। এখন এইটা আমি এখানে কি বুঝলাম, যে যদি এখানে ভরের গুণফল, দুটি ভরের গুণফল যদি দ্বিগুণ হয়, ভরের গুণফল দ্বিগুণ হলে আমাদের বলও দ্বিগুণ হবে। ভরের গুণফল যদি 3 গুণ হয় তাহলে আমাদের বলও 3 গুণ হবে। কারণ সমানুপাতিক বলতে এটা বোঝায় যে যে হারে আমাদের ভরটা বাড়বে সেই হারে আবার বলও হবে। ভরের গুণফল দ্বিগুণ হলে, দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে এদের বলও দ্বিগুণ হবে। ভরের গুণফল 3 গুণ হলে বল 3 গুণ হবে। আর যখন এখানে এরকম দেওয়া ছিল F সমানুপাতিক 1 by d স্কয়ার, মানে 1 by 2 হয়, তাহলে বাকি লেখা যায় 1 by 4। আবার 1 by 3 স্কয়ার হয়ে গেলে লেখা যায় 1 by 9। মানে এখানে যদি দূরত্ব যদি এখানে দ্বিগুণ হয় তাহলে বল হবে 4 ভাগের 1 ভাগ, মানে 1/4। আবার যদি এখানে দূরত্ব যদি 3 গুণ হয় তাহলে বল হবে 9 ভাগের 1 ভাগ। এইভাবে আমাদের এমসিকিউ গুলো মনে রাখতে হবে। এই হলো আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল। এরপর আমরা দেখব অভিকর্ষ বলতে কি বোঝায় এবং ত্বরণ বলতে কি বোঝায়, এগুলি আমরা দেখব। তোমরা খেয়াল করো, সহজ, খুব সহজ। এটা অভিকর্ষ জিনিসটা অনেক সহজ, একটু খেয়াল করলে হবে। অভিকর্ষ, অভিকর্ষ বলতে কি বোঝায়? অভিকর্ষ বলতে বোঝায় পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে বলা হয় অভিকর্ষ। তবে এখানে মহাকর্ষ অভিকর্ষ পার্থক্য হলো, অভিকর্ষ যখন আমরা সংজ্ঞা দেব তখন অবশ্যই এখানে পৃথিবীর কথা আনতে হবে। পৃথিবী এবং অন্য যে কোনো একটা গ্রহের মধ্যে যে আকর্ষণ, বা পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে বলা হয় অভিকর্ষ। সেটা আমরা এখন দেখো লিখে দিচ্ছি। অভিকর্ষের সংজ্ঞা: পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে
বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। আমরা উদাহরণ দিলে বলতে পারি, যেমন পৃথিবী এবং তোমার বিজ্ঞান বই এর মধ্যে যে আকর্ষণ সেটি অভিকর্ষ। তাহলে এখানে আমরা অভিকর্ষ সংখ্যাটা সবাই একটু ক্লিয়ার করে বোঝো। এখানে আমরা কি দিচ্ছি যে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। এখানে অভিকর্ষ বলতে আমরা পৃথিবী টেনে নিয়ে আসবো। যে কোনো যেটা বস্তু হইলো, পৃথিবী হইলো পাশাপাশি অন্য যে কোনো একটা বস্তু হইলো। আমরা এখানে পৃথিবী এবং বিজ্ঞান বই বললাম, পৃথিবী এবং সূর্য, পৃথিবী এবং চন্দ্র, পৃথিবী মঙ্গল গ্রহ, যে কোনো যেটা বস্তুর মধ্যে, তবে সেখানে পৃথিবীর কথা নিয়ে আসতাম, তাই সেটা অভিকর্ষ হয়ে গেল। এই আমাদের অভিকর্ষ হয়ে গেল। এরপরে অভিকর্ষ পরে আমরা দেওয়া আছে ত্বরণ বলতে আমরা কি বুঝাই। ত্বরণটা আমরা এর আগের ক্লাসে পড়ে আসছি, এটা এখন আমাদের কাজে লাগবে। ত্বরণের সংজ্ঞাটা হলো, ত্বরণের আমরা সংজ্ঞা দুই ধরনের দিতে পারি। প্রথম যে সংজ্ঞাটা সেটা হলো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এটা সোজা, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এটা আমাদের কাজে লাগবে, পরবর্তী সংজ্ঞা বুঝতে গেলে এটা আমাদের কাজে লাগবে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা এখানে ত্বরণ সমান কি লিখতে পারি? বেগ বাই সময়। এখানে হার মানে সময় দ্বারা ভাগ, ত্বরণ মানে বেগ বাই সময়। আবার যখন আমরা বেগের যখন ভাঙে তখন কি লিখতে পারি? সরণ বাই সময়, আর নিচে আছে আমাদের সময়। তাহলে এখানে উল্টে গেলে হবে সরণ বাই সময় স্কয়ার। আমরা যখন একক লিখবো, সরণের একক বা দৈর্ঘ্যের একই জিনিস, সরণের একক হলো মিটার আর সময়ের একক সেকেন্ড, তাহলে স্কয়ার। স্কয়ারে যখন উপরে চলে যাব তখন নেগেটিভ হয়ে যাবে। এটা আমরা বলতে পারি ms ইনভার্স 2। ত্বরণের একক, ত্বরণকে প্রকাশ করা হয় এই দ্বারা, ত্বরণকে আমরা এই দ্বারা প্রকাশ করি। তাহলে ত্বরণের একক হলো ms ইনভার্স 2। এই আমাদের ত্বরণ হয়ে গেল। এখন আমরা যে কারণে এটা করলাম, যে এরপরে যে সংজ্ঞাটা এটা আমাদের কাজে লাগবে। ত্বরণ ইংরেজিতে বলা অ্যাক্সেলারেশন, এজন্য এটাকে ত্বরণটাকে এই দ্বারা প্রকাশ করা হয়। আমরা এরপরে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে তোমাদের আলোচনার বিষয়টা অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ বলতে আমরা কি বুঝি? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। ভূপৃষ্ঠে পরন্তভাবে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা অভিকর্ষ ত্বরণ। আমরা সংজ্ঞাটা লিখে দিচ্ছি, দেখো। ভূপৃষ্ঠে অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। ইহাকে জি দ্বারা প্রকাশ করা হয়। ইহাকে জি দ্বারা
প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণ একক বা ইহার একক ms ইনভার্স 2। তোমরা একটু খেয়াল করো যে এখানে আমরা সংজ্ঞাটা আমরা এখানে কিভাবে লিখলাম, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। ইহাকে যে দ্বারা প্রকাশ করা হয় ইহার একক ত্বরণ একক লিখছিলাম আমরা ms ইনভার্স 2। এই আমাদের হয়ে গেল অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা এখানে এটা করতে পারি, যেটা আমাদের হয়ে গেল। এরপরে যে প্রশ্নটা, যে এর মান বস্তু নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে এর মান বিভিন্ন, এটা আমরা দেখবো যে কোনো স্থান পরিবর্তনের কারণে যে এর মান বিভিন্ন হবে। যে এর মান বস্তু নিরপেক্ষ হলেও যে এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমাদের পরীক্ষায় অনেক থাকে, 3 নাম্বারের জন্য থাকে, গতে থাকে। যে এর মান বস্তু নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয়। আমরা এখানে ধরে নিই উত্তর ক্যাপিটাল M সমান পৃথিবীর ভর। বড় হাতের অক্ষর আমরা পৃথিবীর, বড় হাতের M থাকলে পৃথিবীর ভর, বড় হাতের R থাকলে পৃথিবীর ব্যাসার্ধ, G থাকলে মহাকর্ষ ধ্রুবক। বড় হাতের ক্যাপিটাল অক্ষরগুলি আমরা পৃথিবীর সাথে জড়িত করি। M সমান পৃথিবীর ভর এবং ছোট m সমান ভূপৃষ্ঠে বা তার নিকটবর্তী বা এর নিকটে অবস্থিত ভূপৃষ্ঠে বা এর নিকট অবস্থিত কোন বস্তুর ভর আর এখানে d সমান স্মল d সমান বস্তু ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। d সমান বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আমরা এখানে কি লিখলাম খেয়াল করো, m লিখলাম পৃথিবীর ভর, আর স্মল m ভূপৃষ্ঠে বা এর নিকট অবস্থিত কোন বস্তুর ভর, আর d স্মল d সমান বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা লিখলাম। খেয়াল করো তোমরা, এরপরে যে আমরা মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি জানি, মহাকর্ষ সূত্রানুসারে আমরা সূত্র প্রয়োগ করলে আমরা কি পাই, অভিকর্ষ বল F সমান সমান আমরা লিখছিলাম ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই d স্কয়ার। আমরা লিখছিলাম আগে m1 m2, যদি এখানে আমরা বড় হাতের হলো পৃথিবীর ভর, ছোট m বস্তুর ভর, আর d হলো দূরত্ব মানে ডিসটেন্স। এটা আমরা অভিকর্ষ বল থেকে আমরা জানি যে অভিকর্ষ বল F সমান সমান এটাকে আমরা যদি দিলাম আমরা 1 নং সমীকরণ। এরপরে আমার একটা বলের পরিমাপ থেকে আমরা একটা সূত্র জানি, বলের পরিমাপ থেকে আমরা জানি F সমান, আবার বলের পরিমাপ থেকে আমরা জানি F equal to mg। এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। অভিকর্ষ বল F সমান আমরা জানি F সমান বড় হাতের G বড় হাতের m স্মল m বাই d স্কয়ার, আর বলের পরিমাপ থেকে আমরা জানি F সমান সমান mg। এখন 1 এবং 2 আমরা যদি তুলনা করি 1 2 2 তাহলে আমরা কি পাই, সমীকরণ 1 এবং 2 থেকে পাই। আমরা উপর দিকে বসে দেই,
সমীকরণ 1 এবং 2 নং থেকে পাই, অথবা 1 ও 2 নং থেকে পাই। আমরা কি পাই? দুইটা এক বাদ গেলে লিখতে পারি mg সমান বড় হাতের জি ছোট হাতের বড় হাতের m স্মল m বাই d স্কয়ার, বা উভয় দিকে m কাটাকাটি জায়গা কাটাকাটি গেলে g সমান সমান বড় হাতের জি বড় হাতের m বাই d স্কয়ার। তাহলে এখন আমরা কিন্তু প্রশ্নের মধ্যে আমরা 1 এবং 2 থেকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষার তোমাদের অনেক আসে, যেটা খেয়াল করতে হবে যে আমরা 1 এবং 2 নং থেকে আমরা কি পাইছিলাম? f সমান এইটা, আবার f সমান এইটা। এখন f এ বাদ দিলে m যে সমান এইটা, উভয় পক্ষ থেকে m বাদ যাবে, মানে বস্তুর ভর অভিপ্রস্থ ত্বরণের উপর নির্ভর করে না। g এখানে g মানে অভিপ্রস্থ ত্বরণ, বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর ভর এখানে কাটা গেল। তাহলে কি বোঝা গেল? আমরা কি বুঝলাম? আর এখানে বড় হাতের জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর এখানে ক্যাপিটাল M হলো কি দিছিলাম আমরা? ক্যাপিটাল M লিখছিলাম আমরা, কি পৃথিবীর ভর লিখছিলাম, পৃথিবীর ভর ধ্রুবক, আর জি মহাকর্ষীয় ধ্রুবক, জি এখানে ধ্রুবক। তাহলে এখানে অভিপ্রস্থ ত্বরণ নির্ভর করে কার উপরে? d স্কয়ার, মানে দূরত্বের উপর নির্ভর করে। অভিপ্রস্থ ত্বরণের মান আমাদের দূরত্বের উপর নির্ভর করতেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অভিপ্রস্থ ত্বরণের মান বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। আমরা এই কারণে প্রশ্ন লিখছিলাম যে এর মান বস্তুর নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ না, এটা স্থান ভেদে দূরত্বের উপর নির্ভর করবে। দূরত্ব যদি কম হয় সেখানে অভিপ্রস্থ ত্বরণের মানটা বেশি হবে, দূরত্ব বেশি হয়ে গেলে অভিপ্রস্থ ত্বরণের মান কম হবে। তাহলে বোঝা গেল যে অভিপ্রস্থ ত্বরণের মান আমাদের বস্তুর ভরের উপর নির্ভর করবে না, কারণ এখানে আমরা দেখলাম m বাদ গেল, স্মল m বাদ গেল, এখানে জি মহাকর্ষীয় ধ্রুবক আর এখানে m হলো পৃথিবীর ভর। তাহলে বোঝা গেল যে নির্ভর করতেছে g সমান d এর উপরে। তাহলে অভিপ্রস্থ ত্বরণ হলো g আর d হলো দূরত্ব। তাহলে আমাদের অভিপ্রস্থ ত্বরণের মান দূরত্বের উপর নির্ভর করে। এই হলো আমাদের কথা। তাহলে আমরা এই আলোকে কি বলতে পারি? অভিপ্রস্থ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপরে? দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এই আমাদের যেটা আমরা আলোচনা করতেছিলাম যে j এর মান বস্তু নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ না, তাহলে আমাদের এটা হয়ে গেল না। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে তোমরা এইভাবে যদি তোমরা ইকুয়েশন আকারে লেখো, আশা করি তোমাদের মনে হয় আর কোনো সমস্যা হবে না এই প্রশ্নের ক্ষেত্রে। তাহলে তোমরা এই প্রশ্নটা ভালো করে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমরা এর পরের প্রশ্নে আমরা চলে যাই। তাহলে এটা আমরা বুঝে দিলাম। এর পরের প্রশ্ন হলো অভিপ্রস্থ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। এই প্রশ্নটা আমরা এইটা আলোকে, এই ইকুয়েশন আলোকে লিখবো g সমান সমান gm বাই r স্কয়ার। এখানে r মানে পৃথিবীর ব্যাসার্ধ, আর g হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর m হলো পৃথিবীর ভর। আমরা এই আলোকে আমরা পরিষ্কার একটা জানি যে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, কোথাও ব্যাসার্ধ আছে কম, কোথাও বেশি। সে আলোকেই কিন্তু আমাদের অভিপ্রস্থ ত্বরণের মানের পরিবর্তন হয়। দেখো আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে রাখি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। এই পয়েন্টটা যে মনে রাখতে অনেকটাই আমাদের ক্লিয়ার হবে। পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। আমরা যদি এমনি পৃথিবীটা এভাবে যদি আঁকি, পৃথিবী আঁকা হয়ে গেলে এই এখান থেকে দূরত্ব ব্যাসার্ধ কম, এখানে এলো এটা ব্যাসার্ধ কম, এই জায়গায় কিন্তু ব্যাসার্ধটা বেশি। যদি আমরা বলি এটা মেরু অঞ্চল, এটা বিষুব অঞ্চল, তাহলে যেখানে ব্যাসার্ধ কম সেখানে অভিপ্রস্থ ত্বরণের মান বেশি। মেরু অঞ্চলে আমরা জানি যে অভিপ্রস্থ ত্বরণের মান বেশি, সেখানে মান হলো 9.83 মিটার সেকেন্ড পার সেকেন্ড স্কয়ার, অথবা m/2। মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, এজন্য সেখানে অভিপ্রস্থ ত্বরণের মান বেশি, আর বিষুব অঞ্চলে ব্যাসার্ধটা বেশি, যার কারণে অভিপ্রস্থ ত্বরণের মান কম, সেখানে 9.78
9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে আমরা এখানে লিখলাম যে জি সমান সমান জি আর এস সেটা আমাদের পুরোপুরি মিলে যায়। আর এখানে আমাদের এখানে সুবিধার জন্য যে আমরা আদর্শ মান ধরে নেই, অভিকর্ষ ত্বরণের যে আদর্শ একটা মান আছে সেই মানটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিষয়টা সবাই একটু খেয়াল করো যে আমরা এখানে কি বলতে চাচ্ছি, মূলত অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তনের কথা আমরা বললাম, সেই পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। এখানে আর হলো ব্যাসার্ধ, যে আমরা এখানে মূলত যে পয়েন্টটা যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, তো গোলাকার না হইলে আমরা আঁকলাম, আঁকার পরে এখানে একটা কেন্দ্রবিন্দু ধরলাম পৃথিবীর কেন্দ্র, যে এখান থেকে এখানে দূরত্বটা কম, ব্যাসার্ধ কম হয়ে গেলে জি এর মানটা বেশি হবে, এটা মেরু অঞ্চল। আর যখন এখান থেকে দূরত্বটা বেশি হয়ে গেলে অভিকর্ষ ত্বরণের মান কম হবে 9.78। ব্যাসার্ধের কারণে অভিকর্ষ ত্বরণের মানে তারতম্য ঘটে, আর আদর্শ মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো অভিকর্ষ ত্বরণের আদর্শ মান। অভিকর্ষ ত্বরণের আদর্শ মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো আমাদের অভিকর্ষ ত্বরণের পরিবর্তন নিয়ে কথা। এরপরে আমরা চলে যাই পরের টপিকস আমাদের কি আছে, আমাদের জি এর মান মানে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জি এর মান আমরা এখানে লিখে নেই যে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়, এই একটা প্রশ্ন। আমরা এটা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা থেকেই কিন্তু লিখতে পারি। ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ, ভূপৃষ্ঠে মুক্তভাবে, এখানে কিন্তু আমরা সংজ্ঞা থেকেই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝে নিয়ে আসতে পারি। ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ, উত্তর ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে কি বললাম, ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এই হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝে আমাদের হয়ে গেল। এরপরে আছে আমাদের পরবর্তী টপিকস ভর এবং ওজন বলতে আমরা কি বুঝি, এটা আমরা বুঝে দেই। অনেক সময় আমরা ভর এবং ওজনের সংজ্ঞা নিয়ে আলোচনা করে ফেলি। ভর এবং ওজন, ভর বলতে আমরা কি বুঝি, ভরের সংজ্ঞাটা অনেক সোজা। কোন বস্তুতে পদার্থের যে পরিমাণ, ভর বলতে বোঝায় কোন বস্তুতে পদার্থের যে পরিমাণ থাকবে তাকে বলা হয় ভর। কোন বস্তুতে পদার্থের যে পরিমাণ তাকে বলা হয় ভর। কোন বস্তুতে পদার্থের পরিমাণকে ভর বলে। কোন বস্তুতে পদার্থের পরিমাণকে ভর বলে। ভরের একক মানে ভরের আন্তর্জাতিক একক, ভরের এসআই একক বা আন্তর্জাতিক একক কেজি বা কিলোগ্রাম। কোন বস্তুতে পদার্থের পরিমাণকে ভর বলা হয়, ভরের একক হলো কিলোগ্রাম। এটুকু ভর।
আমরা ভর নিয়ে আরো বিস্তারিত পরে এই প্রশ্নের মধ্যে আলোচনা করব। এই আমরা ভরের সংজ্ঞা দিলাম। এরপরে আছে ওজন। ওজনের সংজ্ঞাটা আমরা নিচে লিখে দিচ্ছি। ওজন হলো কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় বস্তুর ওজন। কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় বস্তুর ওজন বলা হয়। সংজ্ঞাটা আমরা লিখে দিচ্ছি। দেখো, কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলা হয়। ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। যদি কোনো বস্তুর ভর m হয়, মনে করি কোন বস্তুর ভর m আর অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে g, তাহলে আমরা উপর লিখে দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? ওজন হলো ওয়েট, w সমান লিখতে পারি আমরা mg। পরীক্ষায় যদি তোমাদের আসে যে কোন বস্তুর ভর 10 কেজি, তাহলে ওজন কত? আমরা এই অঙ্কটা একটু পরে বলতেছি তোমাদের। তাহলে সংজ্ঞাটা আমি কি লিখলাম? কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলা হয়। মনে করি কোন বস্তুর ভর যদি m হয়, অভিকর্ষ ত্বরণ g হয়, তাহলে ওজন সমান w সমান হবে mg। w সমান mg আমরা প্রয়োগ করে আমরা অঙ্কের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি। আর এখানে একটা কথা বলে নেই যে ওজনের একক হলো নিউটন। ওজনের একক নিউটন, যাকে বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা একটা অঙ্ক দেখাই তোমাদের। এটা অঙ্ক থাকতে পারে অথবা এমসিকিউ তোমাদের অঙ্ক থাকতে পারে যে কোন বস্তুর ভর মনে করো 10 কেজি বা 20 কেজি, যাই দেওয়া থাকে না, 10 কেজি ভরে কোন বস্তুর ওজন কত? প্রশ্ন আসতে পারে 10 কেজি ভরে বস্তুর ওজন কত? 10 কেজি ভরের বস্তুর ওজন কত? তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি? কি কি দেওয়া আছে এখানে আমাদের? তুমি এখানে লিখবা যে এখানে বস্তুর ভর m সমান 10 কেজি, জিত নির্দিষ্ট আদর্শ মান g সমান 9.8। বাংলা এনে তুমি যাই লেখো অসুবিধা নাই, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জানি w সমান mg। এখানে m এর মান 10 ইন্টু 9.8, তাই 9.8 ইন্টু 10 দেখি ক্যালকুলেটর কত হয় আমাদের? আসে আমাদের 98। আর ওজনের একক হলো নিউটন। এইভাবে যদি তোমাদের কোনো অঙ্ক আসে, আমার মনে হয় তোমরা পারবা। যে কোনো একটা বস্তুর ভর দিয়ে 10 কেজি 20 কেজি যাই দিল, তো সেখানে দিলে তুমি গ্রাম হতে পারে, গ্রাম হয়ে গেলে তুমি কেজিতে নিবা, ভাগ করে নিবা হিসাব অনুযায়ী। তাহলে m এর মান এখানে m ধরলাম, এখানে দেওয়া আছে 10 কেজি, g এর মান নির্দিষ্ট 9.8। আর এখানে আমার সূত্র যে w সমান mg, তাহলে w এর মান এখানে w সমান mg, m এর মান 10, g এর 9.8, আমাদের গুণ করলে হয় 98। ওজনের একক নিউটন। তাহলে আমাদের হয়ে গেল এটা। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ওখানে আমাদের প্রশ্নে বলা আছে কি, তাহলে আমাদের ভর ও ওজন হয়ে গেল। এরপরে ভর ও ওজনের মধ্যে সম্পর্ক, একটা সাথে একটা সম্পর্ক, ভর ও ওজনের সম্পর্ক। ভর ও ওজনের
ভর ওজনের সম্পর্ক তোমরা এখানে খেয়াল করো, এখানে কি বলা হয়েছে যে বস্তুর মধ্যে আমরা ভরের সংজ্ঞায় কি পড়ছিলাম, বস্তুর মধ্যে পদার্থের যে পরিমাণ সেটা হলো ভর। ভরটা কিন্তু তোমার নির্দিষ্ট, এটা ভূপৃষ্ঠে যা থাকবে চাঁদে গেল তাই থাকবো, মানে ভরের কোনো তারতম্য নাই, ভর একটা ধ্রুব রাশি, ভরটা নির্দিষ্ট। এই হলো ভরের কথা গেল। আর বস্তুর ওজন আমরা ভরে বললাম যে ভর ধ্রুব রাশি, ভূপৃষ্ঠে যা হবে চন্দ্র চাঁদে গেল তাই হবে। আর ওজনের কথা হলো যে এটা নির্ভর করবে অভিকর্ষ ত্বরণের উপর, অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়ে গেলে ওজন পরিবর্তন হবে। এই হলো আমাদের ভর এবং ওজনের সম্পর্কের মধ্যে আরো কিছু কিছু আমাদের সম্পর্ক আছে। এই একটা কথা গেল। বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 হয়ে গেলে তার ওজন কত হবে? W সমান mg। এখানে এর মান 10 কেজি বা 20 কেজি যাই হোক, বা mg 50 কেজি ধরলাম, আর জি এর মান 0, তাহলে কত হবে? 0। তাহলে কি হয়ে গেল, মানে ওজনটা থাকতেও পারে নাও থাকতে পারে। আর বস্তুর ভরটা সব জায়গায় সমান থাকবে, পৃষ্ঠ যা থাকবে চন্দ্র তাই থাকবে। আর এখানে ওজনটা তারতম্য হবে, কারণ এই কারণে তারতম্য হয় যে অভিকর্ষ ত্বরণের মান সব জায়গায় সমান না, দূরত্ব অনুযায়ী বাড়বে কমবে, সেই কারণে তার ওজন বাড়বে কমবে। এটা হলো মূল কথা আমাদের। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, চাঁদে অভিকর্ষণজনিত অভিকর্ষণের মান পৃথিবীর 6/1 এই পয়েন্টটা মনে রাখতে হবে। চাঁদে অভিকর্ষণজনিত ত্বরণের মান চাঁদে অভিকর্ষণ জনিত ত্বরণের মান পৃথিবীর 6/1। পৃথিবীর 6/1। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই অনুযায়ী যে আমরা বলি যে চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন কত, প্রশ্ন হলো চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন কত। তাহলে আমরা যখন চাঁদের আমরা বের করবো, অভিকর্ষ ত্বরণের মান বের করবো, সেখানে আমাদের জি সমান 9.8 ইন্টু 1/6, 9.8 ইন্টু 1/6, সেখানে 9.8 ভাগ 6 ভাগ করলে আমাদের আসে 1.63। যদি 1 কেজি ওজনের ভর হয়, 1 কেজি ভর হয়, 1 কেজি ভর হয়ে গেলে আমরা তাদের ওজন কত কি করতে পারি? m এর মান 1, আর এখানে জি হলো 1.63, গুণ করলে হয় 1.63 নিউটন। এখানে প্রশ্ন হলো এইটা আমাদের 1 কেজি ভরের বস্তুর ওজন কত? চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন কত? প্রশ্ন হলো আমাদের চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন কত? উত্তর হলো 1.63 নিউটন। এটা কিভাবে হলো? এটা আমরা জানি যে চাঁদে অভিকর্ষণ জনিত ত্বরণের মান, চাঁদে অভিকর্ষণ জনিত ত্বরণের মান পৃথিবীর 6/1। তাহলে আমরা ধরলাম যে চাঁদে অভিকর্ষণ জনিত অভিকর্ষণের মান ধরলাম জি প্রাইম সমান 6/1, পৃথিবীতে 9.8 আদর্শ মান, ইনটু 1/6। এটা ক্যালকুলেশন করে দেখলাম আমরা, ক্যালকুলেটর আসে 1.63 mx ইনভার্স 2। এখন আমরা সূত্র জানি w সমান mg, ওজন সমান w সমান mg, w হলো ওয়েট সমান mg, m এর মান তো দেওয়া আছে এখানে 1 কেজি ভর দিলাম, এর জায়গায় 1 দিলাম, আর j এর মান 1.63, গুণ করলে 1.63 নিউটন হয়ে গেল। তাহলে কি বুঝলাম? যে চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন 1.63 নিউটন। নিশ্চয়ই বুঝতে পারছেন। এই হলো আমাদের ভর এবং ওজনের সম্পর্ক, মনে রাখতে হবে। আরেকটা আমি আবার তোমাদের বলি যে ভরের কোনো ভর ভূপৃষ্ঠ যা হবে চন্দ্রে গেল তাই হবে, কিন্তু ওজনটা পরিবর্তন হবে, কারণ অভিকর্ষ ত্বরণের জন্য দূরত্বের কারণে, ব্যাসার্ধের কারণে যে এর মান পরিবর্তন হবে। যে এর মান পরিবর্তন হয়ে গেলে অটোমেটিক ওজনের মানের পরিবর্তন হবে। এই হলো ভর এবং ওজনের সম্পর্ক।
সোজা তোমরা বারে খাতায় এগুলি প্র্যাকটিস করবা, দেখবে যে তোমাদের কাছে সহজ হয়ে গেছে। আর আমরা এখানে তোমাদের মেইন বইয়ের আলোকেই ধারাবাহিক অনুযায়ী আমরা টপিকসগুলো লিখছি আর কি। আমরা বইতে এভাবে তোমাদের পাঠ দেওয়া আছে, সেভাবে লিখছি আমরা। এরপর দেওয়া আছে পৃথিবীর বিভিন্ন স্থানে জীব ও বস্তুর ওজন। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ, জীবাণু অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন। এর মধ্যে আছে এখানে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে 1 নম্বরে দেওয়া আছে পৃথিবীর আকৃতির জন্য, 2 নম্বরে পৃথিবীর আহ্নিকতার জন্য। 1 নম্বরে যেটা দেওয়া আছে পৃথিবীর আকৃতির জন্য, এটা কিন্তু আমরা আগেই অনেকটাই আলোচনা করছি যে পৃথিবীর আকৃতির জন্য এটা আমরা কিভাবে বলতে পারি। পৃথিবীর আকৃতির জন্য বলছি আমরা যে পৃথিবী গোলাকার নয়। এটা আবার আমরা রিপিট করে পুরো কোশ্চেন আলোকে, পৃথিবীর আকৃতির কারণে বস্তুর ওজনের তারতম্য ঘটে। বিভিন্ন কারণে বস্তুর ওজনের অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়, বিভিন্ন কারণে। সেই কারণগুলো আমরা দেখব। যে সকল কারণে ওজনের পরিবর্তন হয় তার মধ্যে একটা হলো পৃথিবীর আকৃতির কারণে। প্রথম যে কারণটা হলো পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবীর আকৃতির জন্য আমাদের কিসের পরিবর্তন হয়? ওজনের পরিবর্তন হয়। আমরা কিন্তু এখানে পড়তেছি ওজনের পরিবর্তন। কোন কোন কারণে ওজনের পরিবর্তন হয়? ওজনের পরিবর্তনগুলো নিম্নরূপ। প্রথম কারণটা হলো পৃথিবীর আকৃতির কারণে। আমরা জানি যে পৃথিবী সুষম গোলাকার নয়। আমরা একটু আগে দেখছিলাম যে এখান থেকে এখানে কেন্দ্রের দূরত্ব কম, মেরু অঞ্চল, যার কারণে এখানে অভিকর্ষ ত্বরণের মানটা বেশি। আর এখানে দূরত্ব বেশি, যার কারণে অভিকর্ষ ত্বরণের মান এখানে কম হবে। আমাদের ওখানে আমরা নির্দিষ্ট মান দিয়েছিলাম 9.83, এখানে আমরা দিয়েছিলাম 9.83 এভারেজ বাস টু। মেরু অঞ্চলে আর বেশি অঞ্চলে মান দিয়েছিলাম আমরা 9.78। এটা আমাদের হলো মেরু অঞ্চল, আর এটা হলো বিষুবীয় অঞ্চল। আর আমাদের ক্রান্তীয় অঞ্চলে মান দেওয়া আছে 9.79। যাই হোক, তাহলে পৃথিবী আমাদের সুষম গোলাকার নয়। গোলাকার না হওয়ার কারণে এখানে কি হয়? ওজনের পরিবর্তন হয়, অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়। দ্যাট মিন্স ওজনের পরিবর্তন হয়। এই হলো আমাদের ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে মানের ক্ষেত্রে পৃথিবীর আকৃতির কারণে আমাদের ওজনের পরিবর্তন হয়। ওজনের পরিবর্তন মানে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়। এই গেল আমাদের পৃথিবীর আকৃতির কারণে। আর পৃথিবীর আহ্নিক গতির কারণেও পরিবর্তন হয়। পৃথিবীর আহ্নিক গতির কারণে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, ফলে ওজন বৃদ্ধি পায়। বিষুবীয় অঞ্চল থেকে যখন মেরুর দিকে আসে তখন কি হয়? 2 নম্বর যে পয়েন্টটা, পৃথিবীর আহ্নিক গতির কারণে। বিষুবীয় অঞ্চল থেকে যখন মেরু অঞ্চল আসে তখন অভিকর্ষ ত্বরণের মানটা বেশি হয়। অভিকর্ষ ত্বরণের মান বেশি হয়ে গেলে আমাদের বস্তুর ওজন বেশি হয়। এটা পৃথিবীর আহ্নিক গতির কারণে এটা হয়। এই আমাদের আহ্নিক গতির কারণে হয়ে গেল। এরপরে দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার কোন স্থানে গেলে আমাদের ওজনের পরিবর্তন হয়। ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উচ্চতার কোন স্থানে যাই তখন অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে আমরা যখন ভূপৃষ্ঠ যখন উপরে যাই তখন আমাদের অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। কমার ফলে ওজনও কমে। আমরা যখন পাহাড়ে যাই বা কোনো শীর্ষের উপরে উঠি তখন আমাদের ওজনটা ধীরে ধীরে কমতে থাকে, কারণ সেখানে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, যার কারণে ওজন কমতে থাকে। এই হলো আমাদের ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে। পরের পয়েন্ট দেওয়া আছে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে। আমরা যখন ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাই অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। অভিকর্ষ ত্বরণের মান যখন কমবে তখন আমাদের ওজনও কমবে। এই হলো আমাদের। আমরা যখন খনিতে যাই, যারা খনি থেকে কেরোসিন,
ডিজেল এগুলো উত্তোলন করে, এদের কিন্তু ওজন কমতে থাকে, কারণ সেখানে জি এর মানটা কম। আমরা অন্যভাবে এটা বলতে পারি যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। আমরা কিন্তু আগে পড়ছি পৃথিবীর কেন্দ্রের মধ্যে যখন জি এর মান শূন্য হয়, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হয়ে গেলে আমরা কি জানি, ওজনও কেবল শূন্য হয়ে যাবে। ভরের মান যাই হোক, 50 কেজি গুণ জি এর মান শূন্য শূন্য। এই হলো আমাদের পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে, অভ্যন্তরে ভবিষ্যৎ যত নিচে আমরা যাব, আমরা খনিতে যাব, কোনো কিছু উত্তোলন করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যত নিচে যাওয়া হোক না কেন, যত নিচে যাওয়া যাক না কেন, সেখানে অভিকর্ণ স্তরের মান কমবে। অভিকর্ণ স্তরের মান কমলে সেখানে বস্তুর ওজন কমবে। এই হলো আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ণ স্তর ও বস্তুর ওজন। আমরা কিন্তু ওজনের পরিবর্তনগুলি এই সমস্ত কারণে হয়। তাহলে কোন কোন কারণে ওজনের পরিবর্তনগুলি হয়? পৃথিবীর আকৃতির কারণে হয়। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে আমাদের। এরপরে পৃথিবীর আহ্নিক গতির কারণে ওজনের পরিবর্তন হয়। ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উপরে থেকে উঠি, সেই ক্ষেত্রে ওজনের পরিবর্তন হবে। পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে গেলেও সেখানে আমাদের অভিকর্ণ স্তরের মান পরিবর্তন হবে, অর্থাৎ ওজনের পরিবর্তন হবে। এই হলো আমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের এই পয়েন্টটা আলোচনা হয়ে গেল। সর্বশেষ যে আমাদের টপিকস, লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য, ওজনহীনতা, এটা নিয়ে আলোচনা করবো। এটা খুব মজার একটা জিনিস, তোমরা একটু খেয়াল করে দেখো, তাইলে মনে হয় সহজেই বুঝতে পারবা, এটা কঠিন কিছু না। লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য। লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য, ওজনহীনতা। ওজনহীনতা বলতে আমরা কি? ওজনহীনতা মানে ওজন আমরা অনুভব করবো না। লিফটে ও মহাশূন্যে পৃথিবীর ওজনের তারতম্য, যেটাকে আমরা বলি ওজনহীনতা। আমরা আগে বহন নিয়ে কথা বলেছিলাম। আমরা একজনের ওজন অনুভব করি তখন যখন ওজনের সমান বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল কাজ করবে। এখানে যে মূল কথাটা, যে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি, এটা ফ্লোরে দাঁড়ায় আছি, আমরা যে বল প্রয়োগ করতেছি, বিপরীত দিক থেকে আমাদের কিন্তু সেই প্রতিক্রিয়া বল সমান বল প্রয়োগ করতেছে, যার কারণে আমরা এই ফ্লোরে আমরা টিকে আছি। আর না হলে আমরা নিচে চলে যেতাম, আবার উপরে উঠে যেতাম। তখন আমরা কি করি, নিজেকে আমরা যে আমাদের যে ওজন আছে এটা আমরা অনুভব করি। তাহলে আমরা এখানে কি বললাম, যে আমরা নিজেকে কখন আমাদের যে ওজন আছে আমরা কখন বুঝবো, যে আমাদের যে আমরা যে বল প্রয়োগ করতেছি, বিপরীত দিক থেকে আবার সে প্রতিক্রিয়া বল সমান বল কাজ করে, যার কারণে আমরা নিজেদেরকে আমাদের যে ওজন আছে এটা মনে হয়। আর যখন লিফটে আমরা উঠি, লিফটে উঠলে আমরা আমাদের বল প্রয়োগ করি, কিন্তু বিপরীত দিক থেকে সেই প্রতিক্রিয়া বল প্রয়োগ করে না, যার কারণে আমাদেরকে ওজনহীন মনে হয়। আবার মহাশূন্যের ক্ষেত্রে আমরা বলতে পারি, মহাশূন্যচারীরা যখন উঠে, তারা নির্দিষ্ট দূরত্ব ওঠার পরে তারা নির্দিষ্ট পথে, বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, যার কারণে তারা মহাশূন্যে তাদের দেয়াল স্পর্শ করে না, যাকে তারা প্রতিক্রিয়া বল তারা বোঝে না। এটা হলো মূলত ওজনহীনতা। এটা একটা অনুভবের বিষয়। তাইলে আমরা এখানে কি বললাম, যে আমরা নিজেদের কখন আমাদের যে ওজন আছে, ওয়েট আছে, কখন বুঝবো, যে একজনের আমরা ওজন কখন অনুভব করবো, যখন তার ওজনের সমান। মনে রাখতে হবে, আমরা ওজন অনুভব করবো কখন? ওজন অনুভব করব এটা একটা লিখে দিচ্ছি তোমাদের। ওজন অনুভব করব যখন কি করব, আমরা আমাদের ওজনের সমান, যখন আমাদের ওজন অনুভব করব যখন আমাদের ওজনের সমান ও বিপরীতমুখী কোন প্রতিক্রিয়া বল
বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে। যদি মনে করি এখানে এটা ভূপৃষ্ঠ, তা আমরা এখানে বল প্রয়োগ করতেছি, যেই বল প্রয়োগ করি বিপরীত দিক থেকে আবার সেই বল প্রয়োগ করা হচ্ছে, যার কারণে আমরা নিজেদেরকে ওয়েট আছে আমরা নিজেরা অনুভব করতে পারি। এটা আমাদের এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে কি বললাম, ওজন অনুভব করব যখন আমাদের ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে। যখন হবে তখন আমরা নিজেদের কি মনে করব, আমাদের ওজন আছে, ওজনটা আমরা অনুভব করতে পারবো। এখন আমাদের এখানে যে কথাটা লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য, যেটা আমরা বলছি যে ওজনহীনতা, তাহলে আমরা ওজনটা অনুভব করলাম। তো ওজনহীনতা আমরা কখন মনে করবো, লিফটে যদি আমাদের ওজনের বিপরীতে আমাদের উপরে কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ না করে, আমরা তো লিফটে তো আমরা দাঁড়ায় আছি, যখন ওঠা শুরু করবে আবার নামা শুরু করবে তখন আমরা বল প্রয়োগ করি, কিন্তু বিপরীত দিক থেকে যখন কোনো প্রতিক্রিয়া বল যখন কাজ করবে না, সেটা হলো ওজনহীনতা লিফটের ক্ষেত্রে। আর মহাশূন্যের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব যখন সে যাবে, যাওয়ার পরে যখন সে ঘূর্ণায়মান থাকবে, ঘূর্ণায়মান থাকার পরে মহাশূন্যে সে কোনো আঘাত করবে না বা স্পর্শ করবে না, যার কারণে সে প্রতিক্রিয়া বল সে অনুভব করে না, যার কারণে সে মহাশূন্যে ব্যক্তিটি নিজেকে ওজনহীন মনে করে। মহাশূন্যে গেলে তুমি যদি এক গ্লাস পানি ছেড়ে দাও, পানিগুলি ভাসবে, এটা গ্লাস ভাসতে থাকবে, এটা কলম ফালে সে ভাসতে থাকবে। এই হলো মূলত ওজনহীনতা। এই অধ্যায়ের এই ছিল মোটামুটি তোমাদের প্রধান টপিকস আলোচনা করলাম। আশা করি তোমরা এই টপিকসগুলি ভালোভাবেই বুঝতে পারছো। তোমরা এগুলি যখন আমার ভিডিও যখন তোমরা দেখবা, খাতা কলম নিবা, নিয়ে ভালো করে প্র্যাকটিস করতে থাকবা। প্র্যাকটিস করলেই আশা করি তোমরা ভালো করে বুঝবা। আর আমার চ্যানেলটা দেখার পরে তোমরা সাবস্ক্রাইব করবা, শেয়ার করে দিবা, বেল বাটন চাপ দিবা। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আবার তোমাদের সাথে অন্য কোনো প্রাণী আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।